হঠাৎ সামনের দিকে চেয়ে আমি চমকে উঠলাম। আমার সামনে সেই মেয়েটি কখন এসে দাঁড়িয়েছে এমন নিঃশব্দে, এমন অতর্কিতভাবে যে আমি একেবারে কিছু টেরই পাইনি। তারানাথ তান্ত্রিকের কথা মনে আছে? প্রথম গল্প আপনারা শুনিয়াছেন কিছুদিন আগে। হয়তো অনেকেই বিশ্বাস করেন নাই, সুতরাং তার দ্বিতীয় গল্পটি যে বিশ্বাস করিবেন এমন আশা করিতে পারি না। কিন্তু এই দ্বিতীয় গল্পটি এমন অদ্ভুত যে সেটি আপনাদের শুনাইবার লোভ সংবরণ করা দুঃসাধ্য। গপ্পর যুক্তিতক্কর এবারের শ্রুতি নাটক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত ভৌতিক গল্প তারানাথ তান্ত্রিক দ্বিতীয় পর্ব। তাহলে শুরু করা যাক। জগতে কি ঘটে না ঘটে তাহার কতটুকুই বা আমরা খবর রাখি। There are more things in heaven and earth. হিরোশিও ইত্যাদি ইত্যাদি। অতএব এই গল্পটি শুনিয়া যান এবং সম্পূর্ণ সত্য বলিয়া ডিসমিস করিবার পূর্বে মহাকবির ওই বহুবার উদ্ধৃত সর্বজন পরিচিত অথচ গভীর উক্তিটি স্মরণ করিবেন। এই ছিল কবির অনুরোধ। তবে যিনি প্রত্যক্ষদৃষ্ট, এই স্থূল জগতের বাহিরে অন্য কোনো সূক্ষ্ম জগৎ কিংবা ভূতপ্রেত কিংবা অন্য কোনো অশরীরী জীব কিংবা অপদেবতা উপদেবতার অস্তিত্বে আদৌ বিশ্বাসবান নহেন, তিনি এ গল্প না হয় নাই পড়িলেন। ভূমিকা রাখিয়া এখানে গল্পটা বলি। সেদিন কবির হাতে কোনো কাজকর্ম ছিল না। সন্ধ্যার পূর্বে মাঠ হইতে ফুটবল খেলা দেখিয়া ধর্মতলা দিয়া ফিরিতেছিল। মোহনবাগান হারিয়া যাওয়াতে মনও প্রফুল্ল ছিল না। কি আর করে, ধর্মতলার মোড়ের কাছেই মর্টস লেনে, নম্বরটা মনে নাই, তবে বাড়িটা চেনে। তারানাথ জ্যোতিষীর বাড়ি গেল। তারানাথ একাই ছিল। কবিকে দেখিয়া সহাস্যে বলিল, এসো এসো হে, দেখা নেই বহুকাল, কি ব্যাপার? তা কোথা থেকে ফেরা হলো? এই তো ধর্মতলা গিয়েছিলাম ফুটবল খেলা দেখিতে। তা ইস্ট বেঙ্গলের কি অবস্থা? হ্যাঁ, আপনার ওই ইস্ট বেঙ্গলের কাছেই মোহনবাগান হেরেছে। তাই কি তোমার মন খারাপ? না, আমার মনটা এমনিতেই খারাপ, তার উপরে আপনি আমাকে খোঁচাচ্ছেন। আমি গেলাম। এই যা, বাইরে দেখি ঘোর বৃষ্টি। এখন কি হবে? যাব কিভাবে? আরে বসো, এর মধ্যে যাবে কিভাবে? ভিজে যাবে তো। বৃষ্টির যা ধরন, তাতে তো মনে হচ্ছে না সহজে থামবে। আপনার বৈঠকখানায় আজ আর কাউকে দেখছি না যে। বাকি সবাই কোথায়? বৃষ্টির জন্যই মনে হয় কেউ এমুখে হয়নি। বৃষ্টি না থাকিলে মনে হয় শহর শুদ্ধ লোক বুঝি আমার ঘরে আসিয়া ভিড় করিবে। কেহ না আসিলেও আমার মনের ভাব এইরূপ থাকে, কিন্তু বৃষ্টি নামিলে মনে হয় এ বৃষ্টি মাথায় কেহই আসিবে না। সুতরাং আমার ঘরে আমি একা। সুতরাং মনের ভাব বদলাইয়া গেল। এদিকে সন্ধ্যাও নামিল। জীবনের অদ্ভুত ধরনের অভিজ্ঞতার কাহিনী বলিবার ও শুনিবার প্রবৃত্তি উভয়েরই জাগিল। ঘোর বৃষ্টিমুখর আশার সন্ধ্যায় মোহনবাগানের শোচনীয় পরাজয়, ল্যাংড়া আম অতিরিক্ত সস্তা হওয়ার ব্যাপার, চৌরঙ্গীর মোড়ে ও বেলাকার বাস দুর্ঘটনা প্রভৃতি নানারূপ কথা বলিতে বলিতে হঠাৎ কোনো এক সময় নারী প্রেমের প্রসঙ্গ আসিয়া পড়িল। আচ্ছা, নারীর সঙ্গে আপনার বহু মেলামেশা আছে, একথা বলাই বাহুল্য। এর কিছু রসালো অভিজ্ঞতা আজ শুনিব। এরূপ আশা করা আমার পক্ষে সম্পূর্ণই স্বাভাবিক, কি বলেন? কিন্তু তাহার পরিবর্তে সে সম্বন্ধে যে অসাধারণ রকমের অভিজ্ঞতার কাহিনীটি বর্ণনা করিল, তাহার জন্য সত্যই বলিতেছি আদৌ কবি প্রস্তুত ছিল না। আর একটা কথা,
তারানাথকে দেখিয়া বা তাহার মুখের কথা শুনিয়া মনে হইয়াছিল একটা কি ঘোর দুঃখ মনে সে চাপিয়া রাখিয়াছে। অনেকবার তন্ত্রশাস্ত্রের কথাবার্তা বলিতে গিয়া কি যেন একটা বলি বলি করিয়াও কবি বলে নাই। বুঝিল তারানাথের তান্ত্রিক জীবনের অনেক কাহিনী সে কবির কাছে কেন কাহারও কাছে বলে নাই। হয়তো সেগুলি ঠিক বলিবার কথাও নহে, কারণ সে কথা বলা তাহার পক্ষে কষ্টকর স্মৃতির পুনরুদ্বোধন করা মাত্র। তাছাড়া লোককে সেসব গল্প বিশ্বাস করানো শক্ত। জ্যোতিষী মহাশয়ের এ সম্বন্ধে অভিজ্ঞতা নিশ্চয়ই অনেক আছে, কি বলেন? অভিজ্ঞতা একটাই আছে, এবং সেটা বড় মারাত্মক রকমের অদ্ভুত। প্রেম কাকে বলে বুঝেছিলাম সেবার, এখন কিন্তু সেটা স্বপ্ন বলে মনে হয়। শোনো তবে। না থাক, কোনো ট্র্যাজিক গল্প বলবেন না। প্রথম প্রেম হলো একটি মেয়ের সঙ্গে, সে মারা গেল, এই তো? ও ঢের শুনেছি। ঢের শোনোনি, শোনো, কিন্তু বিশ্বাস যদি না করো তাও আমায় বলবে। এরকম গল্প বানিয়ে বলতে পারলে একজন গল্প লেখক হয়ে যেতুম হে। দু একজন নিতান্ত অন্তরঙ্গ বন্ধু ছাড়া এ কথা কারো কাছে বলিনি। ঠিক সেই সময় বাড়ির ভিতর হইতে তারানাথের বড় মেয়ে চারু ওরফে চারি দু পেয়ালা গরম চা ও দুখানি করিয়া পরোটা ও আলু ভাজা আনিল। চারি 10 বছরের মেয়ে, তারানাথের মতোই গায়ের রং বেশ উজ্জ্বল, মুখ চোখ মন্দ নয়। কবিকে বলিল, কাকা বাবু, লেসের কাপড়ের ছবিটা আনলেন না? আপনি কিন্তু আমায় কথা দিয়ে রাখিয়াছিলেন যে ধর্মতলার দোকান হইতে উলবোনার জন্য একটা ছবির ও প্যাটার্নের নকশা কিনিয়া দিবেন। আজ ফুটবলের ভিড় ছিল, কাল এনে দেব ঠিক। যা, তুই চলে যা, দুটো পান নিয়ে আয়। ছেলেপিলের সামনে সেসব গল্প। চাটা খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ পরোটা খানা। হ্যাঁ হ্যাঁ। না না, ফেলতে পারবে না। ইয়ং ম্যান তোমরা এখন, খাওয়ার বেলায় অমন। ওই বৃষ্টির জলেই হাত ধুয়ে ফেলো। তা চাটা কেমন হলো? চারু কিন্তু চাটা ভালোই বানায়। কই, শেষ করো। এই তো করছি। বীরভূমের শ্মশানের যে পাগলির অদ্ভুত কাণ্ড সেবার গল্প করেছিলাম, তার ওখান থেকে তো কবি চলে এলো সেই কাণ্ডের পরেই। কিন্তু তন্ত্রশাস্ত্রের প্রতি কবির একটা অত্যন্ত শ্রদ্ধা হয়ে গেল তারপর থেকে। নিজের চোখে যা দেখল তা তো আর বিশ্বাস না করে পারে না। এটা পাগলির কথা থেকে বুঝেছিল পাগলি ইন্দ্রজাল দেখিয়েছিল তন্ত্রের সাহায্যে, কিন্তু সে তো ব্ল্যাক ম্যাজিক ছাড়া উচ্চতন্ত্রের কথাও বলেছিল। ভাবল, দেখি না কি আছে এর মধ্যে, গুরু যদি খুঁজে পাই তাতে। খুঁজলে কি হবে? ও পথের পথিকদের দর্শন পাওয়া অত্যন্ত দুর্লভ। এই সময়ে বহুস্থান ঘুরে বেরিয়ে কবির দুটি মূল্যবান অভিজ্ঞতা হলো। প্রথম, ধুনি জ্বালানো সাধুদের মধ্যে 99% জন ব্যবসাদার। ধর্ম জিনিসটা এদের কাছে একটা বেচাকেনার বস্তু। ক্রেতাকে ঠকাবার বিপুল কৌশল ও আয়োজন এদের আয়ত্তাধীনে। দ্বিতীয়ত, সাধারণ মানুষ অত্যন্ত বোকা, এদের ঠকানো খুব সহজ, বিশেষত ধর্মের ব্যাপারে। যাক ওসব কথা। আমি ধুনি জ্বালানো ব্যবসাদার সাধু অনেক দেখলুম, ইন্স্যুরেন্সের দালাল দেখলুম, দৈবী ঔষধের মাদুলি বিক্রেতাকেও দেখলুম, সাধু বেশি ভিক্ষুকও দেখলুম। সত্যিকার সাধু একটাও দেখলুম না। এই অবস্থায় বরাকর নদীর ধারে শালবনের মধ্যে একটি ক্ষুদ্র গ্রামের সীমায় এক মন্দিরে একদিন কবি আশ্রয় নিয়েছে। শীতকাল, কবি বনের ডালপালা কুড়িয়ে আগুন করবার জোগাড় করতে যাচ্ছিল। এমন সময়ে একজন শ্যামবর্ণ ঋজু ও দীর্ঘাকৃতি প্রৌঢ় সাধু
একটা পুটুলি বগলে মন্দিরে ঢুকছেন। কবি ষষ্ঠাঙ্গে প্রণাম করিল। প্রণাম নেবেন বাবাজি। তুই যে দেখছি বড় ভক্ত, কে চাস এখানে? বাড়ি ছেড়ে দেখছি রাগ করে বেরিয়েছিস। রাগ নয় বাবাজি, বৈরাগ্য। ওহে ছোকরা, সাধু হব বললি হওয়া যায় না। তোর মধ্যে ভোগের বাসনা এখনো পুরো মাত্রায় রয়েছে। সংসার ধর্ম করগে, যা। কথাটি পাগলিও বলেছিল। মন্দির থেকে কিছু দূরে ছাতিম গাছের তলায় সাধুর পঞ্চবন্ডির আসন, 5টি নরমুণ্ড পেতে তৈরি। সাধু রাত্রে সেখানে নির্জনে সাধনা করেন। কবির মনে ভারী শ্রদ্ধা হলো। সংকল্প করল, এ মহাপুরুষকে ছেড়ে কোথাও যাচ্ছি না এবার। কবি কিছুদিন লেগে রইল তার পেছনে। তার হোমের কাঠ ভেঙে এনে দেয়। 3 মাইল দূরের কুসুমবনি বলে গ্রাম থেকে তার চাল ডাল কিনে আনে। গ্রামের সকল লোকের মুখে কবি শুনল, সাধুটি বড় একজন তান্ত্রিক, অনেক অদ্ভুত ক্রিয়াকলাপ আছে তার। তান্ত্রিক সাধু সন্ন্যাসীদের বিশ্বাস করো না বেশি, ওরা সব পারে। একটু সাবধান হয়ে চলো, বিপদে পড়ে যাবে। আমার কিন্তু তা মনে হয় না। শীঘ্রই আমাদের কথার সত্যতা মিলবে, এ বলে রাখলো। তাই হলো। একদিন গভীর রাত্রে কবির ঘুম ভেঙে গিয়েছে। সেদিন শুক্লপক্ষের রাত্রি, বেশ ফুটফুটে জ্যোৎস্না। মন্দির থেকে ছাতিম গাছের দিকে চেয়ে দেখে সাধু বাবাজি কার সঙ্গে পঞ্চমন্ডির আসনে বসে কথা বলছেন। কবির কৌতূহল হলো, এত রাত্রে কে এলো এই নির্জন নদীর তীরে, জঙ্গলের মধ্যে? কৌতূহল সামলাতে না পেরে এগিয়ে গেল। অল্পদূর গিয়েই কবি যা দেখল তাতে আর এগিয়ে যেতে সংকোচ বোধ হলো এবং সঙ্গে সঙ্গে রীতিমতো আশ্চর্য হয়ে গেল। এ কি, সাধু বাবাজি এত রাত্রে একজন মেয়ে মানুষের সঙ্গে কথা বলছেন? গাছের আড়ালে মেয়ে মানুষটিকে খানিকটা স্পষ্ট খানিকটা অস্পষ্টভাবে দেখে মনে হলো মেয়েটি যুবতী এবং পরমা সুন্দরী। এত রাত্রে গুরুদেব কোন মেয়ের সঙ্গে কথা বলছেন? আর সে মেয়েটি এলোই বা কেমন করে একা এই নির্জন জায়গায়? যাই হোক, আর বেশি দূর অগ্রসর হলেই ওরা টের পাবে। কবির মনে কেমন ভয়ও হলো। সেদিন আর সামনে এগিয়ে না গিয়ে চলে এলো। তার পরদিন রাত্রে কবি আর ঘুমোলো না। গভীর রাত্রে উঠে পা টিপে টিপে বাইরে গিয়ে গাছের আড়ালে উকি মেরে দেখে, এই যে কাল রাতের সে মেয়েটি আজও এসেছে। ভোর হবার কিছু আগে পর্যন্ত কবি সেদিন গাছের আড়ালে দাঁড়িয়ে রইল। ভোর হবার লক্ষণ হচ্ছে দেখে আর সাহস হলো না। মন্দিরে নিজের বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল। পরদিন রাত্রেও আবার অবিকল তাই। কবি একদিন আর একটি জিনিস লক্ষ্য করল। যে মেয়ে মানুষটির সঙ্গে কথা হচ্ছে তার পরনের বস্ত্রাদি বড় অদ্ভুত ধরনের। সে যে কোন দেশের বস্ত্র পরেছে সেটা না শাড়ি, না ঘাগরা, না জাপানি কিমোনো, না মেয়েদের গাউন। যদিও অজানা, ভারী চমৎকার মানিয়েছে বটে। মেয়ে মানুষটি যেই হোক, সে জানে আমি রোজ গাছের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর দিকে চেয়ে থাকি। কি করে কবির কথা মনে হলো তা বলা সম্ভব নয়, কিন্তু এই কথা আবছাভাবে কবির মনের মধ্যে উদয় হওয়ার সঙ্গে সঙ্গে মনে কেমন একটু ভয়ও হলো। সরে পড়ি বাবা, দরকার কি আমার এসবের মধ্যে থেকে? কিন্তু পরদিন রাত্রে এক সময় আর কবি শুয়ে থাকতে পারল না নিশ্চিন্ত মনে, উঠেই যেতে হলো। সেদিন আরেকটি জিনিস লক্ষ্য করল। মেয়ে মানুষটি যখন থাকে তখন এক ধরনের মৃদু সুগন্ধ যেন বাতাসে পাওয়া যায়। এই কদিনেও এই গন্ধটা পেয়েছি।
কিন্তু ভেবেছিলাম কোনো বন্য ফুলের গন্ধ হয়তো। আজ বেশ মনে হলো এই গন্ধের সঙ্গে ওই মেয়েটির উপস্থিতির একটা সম্বন্ধ বর্তমান। এই রকম চলল আরো দিন 10-12। তারপর একদিন সাধুর ডাক এলো। প্রণাম নেবেন বাবাজি। কে আপনি? বাবা, আমি বরাকরের জমিদারের ছোট ভাই। তা আমার কাছে কি খাজনার খোঁজে? হ্যাঁ, আমি তো আর খাজনা দেই না বাবা। আমি সাধু। ইহ জগতের সম্পত্তি বলতে আমার কিছুই নাই। কি দেব? এ কথা বলে আমাকে লজ্জা দিবেন না। আপনার আমার সাথে যেতে হবে বাড়িতে শান্তি সস্তায়ন করবার জন্যে। না না, আমি যেতে পারবো না। হে বললে হবে না, আমি অনেক আশা করে এসেছি। আপনি আর না বলবেন না। আমি পালকি নিয়ে এসেছি। না না, আমি আজ যেতে পারবো না। খুব আশা নিয়ে এসেছি। এর আগেও লোক পাঠিয়েছিলাম, আপনি রাজি হননি, তাই আজ নিজে এলাম। কোনোভাবেই না করলে হবে না। এত করে যখন বলছেন তাহলে চলুন যাই। সাধুকে অনেক খোশামত করে নিয়ে গেলেন। কবি মনে মনে ভাবল, এ আর কিছু নয়, সাধুজি সেই মেয়েটিকে ছেড়ে একটি রাত্রিও বাইরে কাটাতে রাজি নন। কিন্তু নিকটে কোথাও বস্তি নেই, মেয়েটি আসেই বা কোথা থেকে? আর সাধারণ সাঁওতাল বা বিহারি মেয়ে নয়। আমি অনেকবার দেখেছি সেটিকে, এবং প্রত্যেকবারই আমার দৃঢ় বিশ্বাস হয়েছে এ কোনো বড় ঘরের মেয়ে। যেমনি রূপসী, তেমনি তার অদ্ভুত ধরনের অতি চমৎকার এবং দামি পরণ পরিচ্ছদ। এক কাজ করলে কেমন হয়? আজ রাতে মেয়েটি নিশ্চয়ই আবার আসবে, কারণ মেয়েটিকে সাধুজির হয়তো খবর দেওয়ার সুযোগই হয়নি। দেখাই যাক না আজ রাত্রে সে আসে কি না। কবির তখন ছিল অল্প বয়স, যাকে বলে রোমান্স। তার তখন যে কবির যথেষ্ট ছিল, এতে তাকে দোষ দেয়া যায় না। নির্দিষ্ট সময়ের কিছু আগে রাত্রে সেদিন কবি নিজেই গিয়ে পঞ্চমন্ডির আসনে বসে রইল। মনে ভয়ানক কৌতূহল, আজ মেয়েটি আসে কিনা। কেউ কোনো দিকে নেই, নির্জন রাত্রি। মনে একটু ভয়ও হলো। এ ধরনের কাজ সে কখনো করেনি। কোনো হাঙ্গামায় আবার না পড়ে যায়। তখন কবি অপরিণত বুদ্ধির নির্বোধ যুবক মাত্র। তখন ঘুণাক্ষরেও যদি জানতো অজ্ঞাত সারে কি ব্যাপারে সম্মুখীন হতে চলেছে, তবে কি আর ছাতিম তলায় একা পঞ্চমন্ডির আসনে বসতে যায়? তাও নয়, এ তার অদৃষ্টের লিপি। সে রাত্রির জের কবির জীবনে আজও মেটেনি। মনের শান্তি চিরদিনের জন্য হারানোর সূত্রপাতটি ঘটেছিল যেই কাল রাত্রে। তা কি আর তখন বুঝেছিল? যাক ও কথা। তা ওই রাতে কি হয়েছিল? রাত ক্রমে গভীর হলো। পূব দিকের গাছপালার আড়াল থেকে চাঁদ উঠতে লাগলো একটু একটু করে। আমার ডাইনেই বরাকর নদী, দুই পাড়েই শিলাখণ্ড ছড়ানো। তার ওপর জ্যোৎস্না এসে পড়ল। সেই নদীর পাড়েই ছাতিমতলা ও পঞ্চমন্ডির আসন, ঠিক আমি যেখানে বসে আছি। আমার বাঁদিকে খানিকটা ফাঁকা ঘাসের মাঠ, তারপর শালবন শুরু হয়েছে। তারপর হঠাৎ সামনের দিকে চেয়ে আমি চমকে উঠলাম। আমার সামনে সেই মেয়েটি কখন এসে দাঁড়িয়েছে এমন নিঃশব্দে, এমন অতর্কিতভাবে যে আমি একেবারে কিছু টেরই পাইনি। অথচ আমার একদিকে বরাকর নদীর জ্যোৎস্না ওঠা শিলাবিস্তৃত পাড়, আর একদিকে ফাঁকা মাঠ। আসনে বসে পর্যন্ত আমি সতর্ক দৃষ্টিও রেখেছি মাঠের দিকে। নদীর দিক থেকে আমার কাছে কারো আসা সম্ভব নয়, কিন্তু মাঠের দিক থেকে কেউ এলে আমার দৃষ্টি এড়ানোর কথা নয়।
মেয়েটি যেখানে দাঁড়িয়ে সেখানে আধ সেকেন্ড আগেও কেউ ছিল না আমি জানি, কিন্তু আধ সেকেন্ড পরেই সেখানে জলজ্যান্ত একটা রূপসী মেয়ের আবির্ভাব আমার কাছে সম্পূর্ণ ইন্দ্রজালের মতো ঠেকলো বলেই আমি চমকে উঠলাম। সঙ্গে সঙ্গে সেই মৃদু মধুর সুগন্ধ। সুগন্ধ? হ্যাঁ, আমার সারা দেহ মন অবশ আচ্ছন্ন হয়ে উঠল। আমার জ্ঞানও বোধহয় ছিল তারপরে আর 1 সেকেন্ড। তারপরে কি ঘটলো আমি আর কিছু জানি না। জ্ঞান হারিয়ে ফেলেছিলেন? তা জ্ঞান কখন ফিরল? যখন আমার আবার জ্ঞান ফিরে এলো তখন ভোর হয়েছে। উঠে দেখি সারা রাত সেই পঞ্চমুণ্ডির আসনেই আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। নৈশ শীতল বায়ুতে বাইরে সারা রাত পড়ে থাকার দরুন গায়ে ব্যথা হয়েছে, গলা ভার হয়েছে। উঠে ধীরে ধীরে মন্দিরে চলে এলাম। এসে আবার শুয়ে পড়লাম। আমার মনে হলো আমার জ্বর হবে, শরীর এতটাই খারাপ। তারপর? পরদিন সারাদিন কিছু না খেয়েই শুয়ে রইলাম, আর কেবলই রাত্রের কথাটা ভাবি। মেয়েটি কে? কি করে অমন নিঃশব্দে অতর্কিত এখানে এলো? এ তো একেবারে অসম্ভব। এই প্রশ্নগুলো আমারও, কিন্তু উত্তর এখনো পাইনি। অসামান্য রূপসী সেই মেয়েটি। অজ্ঞান হয়ে পড়বার পূর্বে ওই কয়েক সেকেন্ডের মধ্যেই আমি তা দেখে নিয়েছিলুম। আমি অজ্ঞান হয়ে পড়লামই বা কেন, এরও তো কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজে পেলাম না। অথচ সেই কথা নিয়ে মনের মধ্যে তোলপাড় করাও সারাদিন আমার ঘুচল না। বিকেলের দিকে সাধু বাবাজি গাড়োয়ালি জমিদার বাড়ি থেকে ফিরলেন। কবির জন্য লাড্ডু, কচুরি এবং একটা মোটা সুতি চাদর এনেছেন। তার নিজের জন্য জমিদার বাড়ি থেকে ভালো একখানা পশমি আলোয়ান দিয়েছে। আমায় বললেন, শুয়ে কেন? ওঠো, জিনিসগুলো রেখে দাও। দিন, পুটলিটা এদিকে দিন, আমি রেখে দিচ্ছি। কি হয়েছে? অসুখ বিসুখ নাকি? কবি কোনো জবাব না দিয়ে চুপ করে বসে রইল। সাধু স্নান করতে গেলেন এবং এসে জমিদার বাড়ির কাণ্ড কিরকম তারই সবিস্তার বর্ণনা করতে লাগলেন। তোমার কি হয়েছে বলো তো? অমন মন মরা ভাব কেন? বাড়ির জন্য মন কেমন করছে বুঝি? বলছি তো বাবা, তোমরা ছেলে ছোকরা, এই পথে নামলেই কি নামা যায় রে বাপু? বড় কঠিন পথ। সেই রাত্রে কবির খুব জ্বর হলো। কতদিন ঠিক জানি না। অজ্ঞান অচৈতন্য রইল। জ্ঞান হলেই দেখত সাধু শিওরে বসে আছেন। বোধহয় তাঁরই যত্নে এবং দয়ায় সেবার ক্রমে সেরে উঠল। ছেলে ছোকরা কিনা কি কাণ্ড বাঁধিয়ে বসিলে বাপু? এবার তো বাঁচতে না, অতি কষ্টে বাঁচাতে হয়েছে। আচ্ছা বাপু, পঞ্চমন্ডির আসনে কি জন্য গিয়েছিলে সেদিন রাতে? মানে কি করে জানলেন ইনি? আমি তো কোনো কথাই বলিনি। আচ্ছা, সেই অদ্ভুত মেয়েটির সঙ্গে নিশ্চয়ই সাধুর ফিরে এসে দেখা হয়েছে, সেই বলেছে। বিড়বিড় করে কি ভাবছো? ভাবছো আমি কি করে জানলাম না? আরে বাপু, কতটুকুই বা তোমরা বোঝো আর কতটুকুই বা তোমরা জানো? তোমাদের দেখে দয়া হয়। আপনি জানলেন কি করে? আরে পাগল, তুমি তোমার জ্বরের ঘরে বলছিলে ওইসব কথা, নইলে জানবো কি করে? যাক, প্রাণে বেঁচে গিয়েছো এই ঢের। আর কখনো অমন পাগলামি করতে যেও না। তাহলে আমি বিকারের ঘোরে সব ফাঁস করে দিয়েছি? না, আর নয়। 2-1 দিনের মধ্যেই এখান থেকে চলে যাব। শরীরটা একটু সুস্থ হয়ে উঠলেই। কিন্তু কবির ভাগ্যলিপি অন্যরকম। সাধু বাবাজিকে তার পরদিন পাহাড়ি বিছেতে কামড়ালো। তিনি তো যন্ত্রণায় অজ্ঞান হয়ে গেলেন। কবি 5 মাইল দূরবর্তী মিহিজাম থেকে ডাক্তার ডেকে আনে, সেবা করে দিনরাত জেগে। 3 দিন পর তাকে সারিয়ে তুলিল।
এরকম দিন 10 গেল। পরে একদিন কবি বলিল, সাধুজি, আমি আজ চলে যেতে চাই। চলে যাবে? কোথায়? এখানে থেকেই বা কি হবে? আমার তো কিছু হচ্ছে না। নিচে বসে থাকা আর মন্দিরের প্রসাদে ভাগ বসানো, দুটি পেটের ভাতের লোভে আমি তো এখানে বসে নেই। সাধুজি চুপ করে গেলেন। তখন কোনো কথা বললেন না। সন্ধ্যার কিছু আগে কবিকে ডেকে কাছে বসালেন। বলেন, ভেবেছিলাম এই পথে নামাবো না তোমায়, কিন্তু তুমি দুঃখিত হয়ে চলে যাচ্ছ, সেটাও বড় কষ্টের বিষয় আমার পক্ষে। তুমি আমার যথেষ্ট উপকার করেছ, নিজের ছেলের মতো সেবা করেছ। তোমাকে কিছু দিতে চাই। একটা কথা আগে বলি, তোমার সাহস বেশ আছে তো? আজ্ঞে হ্যাঁ, এর আগেও আমি বীরভূমের এক শ্মশানে তন্ত্র সাধনা করেছি। সেখানে এক পাগলির কাছে সাধনা করেছি। সে পাগলিকে কি তুমি চেনো? আরে, সে যে অতি সাংঘাতিক মেয়ে মানুষ। তুমি তার হাত থেকে যে সহজে উদ্ধার পেয়ে এসেছ, সে কেবল তোমার পূর্বজন্মের পুণ্য। ওর নাম মাতু পাগলি, মাতঙ্গিনী। ও নিম্ন শ্রেণীর তন্ত্রে ভয়ানকভাবে সিদ্ধ। ওর সংস্পর্শে গিয়ে পড়েছিলে, কি সর্বনাশ! ওকে আমরা পর্যন্ত ভয় করে চলি। কিরকম জানো? যেমন লোকে খ্যাপা শেয়াল, কুকুর কি গোপ্র সাপকে ভয় করে, তেমনি ও সেই জাতীয়। অসাধারণ ক্ষমতা ওর নিম্নতন্ত্রের। ওর ইতিহাস বড়ই অদ্ভুত। সে একদিন বলবো। কতদিন ওর সঙ্গে ছিলে? প্রায় 2 মাস। যখন ওর সঙ্গে ছিলে তখন কিছু কিছু অধিকার হয়েছে তোমার। তোমাকে আমি মন্ত্র দেব, কিন্তু তুমি যুবক, তোমার মনের ভাব আমি জানি। তুমি কি জন্যে রাত্রে পঞ্চমন্ডির আসনে গিয়েছিলে বলো তো? কবি লজ্জায় মাথা নিচু করে রইল। মনের গোপন পাপ নেই। যদি পঞ্চমন্ডির আসনে বসে থাকে, তবে সেই অপরিচিতা নিশাবিহারিণী রূপসীর টানে যে একথা গুরুস্থানীয় ব্যক্তির কাছে স্বীকার করবে কেমন করে? সেই দিন সাধু অতি অদ্ভুত ও গোপনীয় কথা কবিকে বললেন। কিন্তু একটা কথা তুমি জানো না, সেটা আগে বলি। তুমি সেদিন যাকে রাত্রে ছাতিম তলায় বসে দেখেছিলে, তিনি তোমার আমার মতো দেহধারী মানুষ নন। কি বলেন? দেহধারী জীব নয়? বলে কি রে বাবা? তবে কি ভূত পেতনি নাকি? তোমায় কথা বলতাম না, যদি না শুনতাম যে তুমি মাতু পাগলির সঙ্গে ছিলে। আচ্ছা, শুনে যাও। আমার গুরুদেব ছিলেন কালিকানন্দ ব্রহ্মচারী। হুগলি জেলার জেজুর গ্রামে তার মঠ ছিল। মস্ত বড় সাধক ছিলেন। কুলার্ণব আর মহাডামর এই 2 শ্রেষ্ঠ তন্ত্রে তাঁর সমান অধিকার ছিল। মহাডামর তন্ত্রে একটি নিম্ন শাখার নাম ভূত ডামর। আমি তখন যুবক, তোমারই মতন বয়স। স্বভাবতই আমার ঝোঁক গিয়ে পড়ল ভূত ডামরের ওপর। গুরুদেব আমার মনের গতি বুঝতে পেরে ও পথ থেকে ফেরাবার যথেষ্ট চেষ্টা করেছিলেন। কিন্তু তাই কি হয়? অদৃষ্ট লিপি আর কাকে বলে? এই তোমার যেমন। ও পথ থেকে আপনাকে ফেরাতে চেষ্টা করেছিলেন কেন? ও পথ প্রলোভনের পথ, বিপদের পথ। ভূতডামর মন্ত্র নানা প্রকার অশরীরী উপদেবীদের নিয়ে কারবার করে। তন্ত্রের ভাষায় এদের সাধারণ নাম যোগিনী। জপে ও সাধনায় বশীভূত হয়ে এদের মধ্যে যে কেউ, যার সাধনা তুমি করবে, সে তোমার আপন হয়ে থাকতে পারে। নানাভাবে এদের সাধনা করা যায়। কিঙ্কিনী দেবীকে মাতৃভাবে পেতে হয়, কনকবতী দেবীকে পাওয়া যায় কন্যাভাবে,
কিন্তু বাকি সব যোগিনীদের যে কোনোভাবে সাধনা করা যায় এবং যে কোনোভাবেই পেতে পারা যায়। এসব যোগিনীদের কেউ ভালো, কেউ মন্দ। এদের জাতি নেই, বিচার নেই, ধর্ম নেই, অধর্ম নেই, কোনো গণ্ডি বা বাধ্যবাধকতার মধ্যে এরা আবদ্ধ নন। ভূত ডামরের এই সাধনার ব্যাপারে বলে দেওয়া আছে। ভূত ডামরের প্রথম শ্লোকই হল অর্থাৎ সংপ্রমখ্যামি যোগিনী সাধনোত্তম সর্বসাধনং নামদেহিনং সর্বসিদ্ধিদম অতি গুহা মহাবিদ্যা দেবনাবপি দুর্লভা। তুমি সেদিন যাকে দেখেছিলে তিনি এইরকমই একজন জীব। তোমার সাহস থাকে, সে মন্ত্র আমি তোমায় দেব, কিন্তু আমার যদি নিষেধ শোনো তবে এ পথে নেমো না। সাধুজি, আপনি তো আমার কৌতূহল আরো বাড়িয়ে দিলেন। আমি এই মন্ত্র নেবই। তবে কনকবতী দেবীর সাধনা মন্ত্র নাও, কন্যাভাবে পাবে দেবীকে। কি ব্যাপার, চুপ করে আছো যে? আচ্ছা যাও, কিনকিনি সাধনার মন্ত্র। আমি বুঝলাম না, অন্য যোগিনীদের দেখতে দোষ কি? বেশ, আমি তোমাকে মধুসুন্দরী দেবীর সাধনা মন্ত্র দিচ্ছি। একে কন্যাভাবে, ভগ্নীভাবে বা ভার্যাভাবেও পেতে পারো। তবে আমার কথা যদি শোনো, কখনো ভার্যাভাবে পেতে চেও না। এর বিপদের দিক বলি। ভার্যাভাবে সাধনা করলে তিনি তোমাকে প্রণয়নীর মতো দেখবেন, কিন্তু এরা মহা শক্তিশালিনী যোগিনী, সাধারণ মানবীয় নয়। এদের আয়ত্তের মধ্যে রাখা বড়ই শক্ত। হয় তোমাকে পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা সুখী মানুষ করে রাখবেন, নয়তো একেবারে উন্মাদ করে ছেড়ে দিবেন। সামলাতে পারা বড় কঠিন। তাহলে নাও, অর্থাৎ সংপ্রমখ্যামি যোগিনী সাধনোত্তম সর্বসাধনং নবদেহিনং সর্বসিদ্ধদম অতি গুহা মহাবিদ্যা দেবানবপি দুর্লভা। এবার এ জায়গা থেকে কবির চলে যেতে হবে। এক জায়গায় দুজন সাধকের সাধনা হয় না। কবির ভয় ছিল হয়তো সাধুজিও মাতু পাগলির মতো হিপনোটিজম জানে এবং খানিকটা অভিভূত করে যা তা দেখাবে। তারপর কবি তারানাথের কথায় বাধা দিয়া বলিল, কেন? আপনি যে সচক্ষে পঞ্চমুণ্ডির আসনে কি মূর্তি দেখেছিলেন, তখন তো সাধু সেখানে ছিলেন না। আমার টাইফয়েড জ্বর হয়, বলিনি? হয়তো পঞ্চমুণ্ডির আসনে যখন বসি তখনই জ্বর আসছে। সে সময় জ্বরের পূর্বাবস্থায় অসুস্থ মস্তিষ্কে কি বিকার দেখে থাকব, হয়তো চোখের ধাঁধা। জ্বর ছেড়ে সেরে উঠে এ সন্দেহ আমার হয়েছিল, সত্যি বলছি। যাক সে কথা। তারপর ওখান থেকে কবি চলে গেল বরাকর নদীর ধারে আর একটা নির্জন জায়গায়। ওখান থেকে 5-6 মাইল দূরে একটা গ্রাম ছিল। কিছু দূরে থাকতো গ্রামের বারোয়ারি ঘরে। গ্রামের লোকে যে যা দিত তাই খেত, আর সন্ধ্যের পরে নদীর ধারে নির্জনে বসে মন্ত্র জপ করত। অথাত্ত সংপ্রবক্ষামি যোগিনী সাধনোত্তম সর্বার্থ সাধনং নামদেহিনং সর্বসিদ্ধিদম অতি গুহ্য মহাবিদ্যা দেবানামপি দুর্লভা। এই রকমে 1 মাস কেটে গেল, 2 মাস গেল, 3 মাস গেল। কবি কিছুই দেখেনি। মন্ত্রের ওপর বিশ্বাস ক্রমেই যেন তার কমে যাচ্ছে। তবু মনকে বোঝালো 6 মাস পরে পূর্ণাহুতি ও হোম করার নিয়ম বলে দিয়েছিল সাধুজি। তার আগে কিছু হবে না। 6 মাসও পূর্ণ হলো। সাধুজি যেমন বলে দিয়েছিল ঠিক সেই সব নিয়ম পালন করল কবি। পদ্মাসনং সমস্থায় মৎস্যেন্দ্রনাথ সম্মতম আমি সন্নৈ উপসুকৈ সংপূজ্য মধুসুন্দরীম। বরাকর নদীর তীরে বসে ভাত রাঁধল।
কই মাছ পোড়ালো, আঙট কলার পাতায় ভাত ও পোড়া মাছের নৈবেদ্য দিল। ডুমুরের সবিত দিয়ে বালির উপর হোম করে অং টং থং রিং ইং খ্রিং মধু সৌন্দর্যন নম এই মন্ত্রে আহুতি দিল। জাতি ফুলের মালা নিতান্ত দরকার। কত দূর থেকে খুঁজে জাতি ফুলের মালা এনেছিল। তার মালা ও চন্দন আলাদা কলার পাতায় রেখে দেবীর উদ্দেশ্যে নিবেদন করে ধ্যানে বসল। সারা রাত কেটে গেল, কিন্তু কাকস্য পরিবেদনা। ঘি চন্দন মিষ্টি কিনতে কেবল কতকগুলো পয়সার শ্রাদ্ধ হয়ে গেল। ধ্যান জপ হোমে কিছুই ফল ফলল না। রাগ করে টান মেরে সব নৈবেদ্য ফেলে দিল নদীর জলে। বেটা সাধু বিষম ঠকিয়েছে। কোনো বেটার কোনো ক্ষমতা নেই। যেমন মাতু পাগলি তেমনি এ সাধু। মন্ত্রতন্ত্র সব বাজে। খানিকটা হিপনোটিজম জানে, তার বলে মূর্খ গ্রাম্য লোক ঠকিয়ে খায়। রাগ থাকলেও জবটা কিন্তু ছাড়তে পারিনি। অভ্যেস মতো করেই যায়। ওটা যেন একটা বদ অভ্যেসে দাঁড়িয়ে গিয়েছিল। এভাবে আরো মাস 4-5 কেটে গেল। একদিন সন্ধ্যার পরেই, রাত তখন শুরু হয়েছে সবে, আধ ঘন্টাও হয়নি, কবি একটা গাছের তলায় বসে জপ করছে। অন্ধকার হলেও খুব ঘন হয়নি তখনও। হঠাৎ তীব্র কস্তুরীর গন্ধ অনুভব করল বাতাসে। কি বলেন? তারপর? বেশ মন দিয়ে শুনে যাও, এক বর্ণও মিথ্যে বলিনি। যা যা হলো একটার পর একটা বলছি, মন দিয়ে শোনো। কস্তুরীর গন্ধটা যখন সেকেন্ড 4-5 পেয়েছিল, তখন কবির সেদিকে মন গেল। বাহ, পাহাড়ে জঙ্গলে কত সুন্দর অজানা বনফুলি আছে। তারপরেই মনে হলো পেছনে, অর্থাৎ যে গাছটার তলায় কবি বসেছিল তার গুড়ির আড়ালে কে একজন এসে দাঁড়িয়েছে। কবি পেছন থেকে দেখতে পাচ্ছি না বটে, কিন্তু অনেক সময় লোকের উপস্থিতি চোখে না দেখেও এভাবে ধরা যায়। সমস্ত ইন্দ্রিয় তখন যেন অতিমাত্রায় সজাগ ও সতর্ক হয়ে ওঠে। বাতাস যেন বন্ধ হয়ে গেল। সমস্ত শরীর দিয়ে যেন গরম আগুনের হলকা বেরোচ্ছে মনে হলো। আবার অজ্ঞান হয়ে যাবে নাকি? ভয় হলো মনে। ঠিক সেই সময় কবির সামনে দেখল একটি মেয়ে দাঁড়িয়ে। আধ সেকেন্ড আগেও তিনি সেখানে ছিলেন না। ঠিক সেই পঞ্চমুণ্ডির আসনে বসার রাত্রের সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি। কিন্তু এবার মনে মনে দৃঢ় সংকল্প করল, না, জ্ঞান হারাবো না কখনই। আরে, মেয়েটি দেখে ঈষৎ ভ্রুকুটির সঙ্গে আমার দিকে চেয়ে রয়েছে। বিশ্বাস করুন, নিজের চোখে এমন এক মূর্তি দেখলেন আপনি? নিজের চোখে, সুস্থ শরীরে। বিশ্বাস করো আর না করো সে আলাদা কথা, কিন্তু যা দেখেছি তাকে মিথ্যা বলতে পারবো না। কিরকম দেখলেন? কেমন চেহারা? ভারী রূপসী যদি বলি কিছুই বলা হলো না। মধুসুন্দরী দেবীর ধ্যানে আছে উদৎ ভানু প্রকাশাতা বিদ্যুৎ পুঞ্জনিভা সতী, নীলম্বর পরিধানা মদি বিহবল্লোচনা, নানা লঙ্কার শোভাঢ্যা, কস্তুরী গন্ধমদিতা, কোমলাঙ্গিং শ্রেয়মুখীং পিনত্তঙ্গ পয়ধরাম। অবিকল সেই মূর্তি। তখন বুঝলাম দেবদেবীর ধ্যান মন গড়া কথা নয়। সাধুকে প্রত্যক্ষ না করলে এমন বর্ণনা দেয়া যায় না। আপনি কোনো কথা বললেন? কথা? আমার চেতনা তখন লোপ পাবার মতো হয়েছে। কথা তো বলছি। পাগল তুমি? সে তেজ সহ্য করা আমার কর্ম, সাধারণ মানবীর মতো কোনো জায়গাই নয়। ওই যে বলেছে মদ বিহব্বলোচনা, ওরে বাবা, সে চোখের কি ভাব! ত্রিভুবন জয় হয় সে চোখের চাউনিতে। বর্ণনা রাখুন, কি কথা হলো বলুন। কথাবার্তা যা হয়েছিল সব বলার দরকার নেই।
মোটের ওপর সেই থেকে মধুসুন্দরী দেবী প্রতি রাত্রে আমায় দেখা দিতেন। নদী তীরের সেই নির্জন জায়গায় তাকে চেয়েছিলাম প্রিয়া রূপে। বলাই বাহুল্য, সাধুর কথা কে শোনে। তখন শীতকাল, বরাকর নদীর জল কম হয়েছে অনেক। জলের ধারে জলজ লিলি গাছ শুকিয়ে হলদে হলদে হয়ে এসেছে। আগে যেখানে বালির উপর অভ্রকণা জ্যোৎস্না রাত্রে চকচক করে, বরাকর নদীর দুপারে শালবন পাতা ঝরিয়ে দিচ্ছে। আকাশ রোজ নীল, শুক্লপক্ষের জ্যোৎস্নার বড় মনোরম শোভা। সেই সময় থেকে 3টি মাস দেবী প্রতি রাত্রে দেখা দিতেন। সত্যিকার বাঁচা বেঁচেছিলুম ওই 3 মাস। এসব কথাও বলা এখন আমার পক্ষে বেদনাদায়ক। কত বেদনাদায়ক তুমি জানো না। আমার জীবনের যা সর্বশ্রেষ্ঠ আনন্দ তা পেয়েছিলাম ওই 3 মাসে। দেবীই বটে, মানুষের সাধ্য নেই অমন ভালোবাসা, অমন নিবিড় বন্ধুত্ব দান করা। সে এক স্বর্গীয় দান। সে তুমি বুঝবে না, তোমায় কি বোঝাবো। তুমি আমায় অবিশ্বাস করবে, মিথ্যাবাদী, না হয় পাগল ভাববে। হয়তো ভাবছো এতক্ষণে, তুমি কেন, আমার স্ত্রী আমার কথা বিশ্বাস করে না, বলে আমায় তান্ত্রিক সাধু পাগল করে দিয়েছিল গুণজ্ঞান করে। কিন্তু সে সুখের প্রকৃতি ভীষণ তেজস্কর মদিরার মতো। তার নেশা দিনে দিনে কেবল যেন অপ্রকৃতিস্থ করে দেয়। কিছু ভালো লাগে না। কবির কেবল মনে হয় কখন সন্ধ্যা নামবে বরাকর নদীর শালবনে, কখন দেবী মধুসুন্দরী নায়িকার বেশে আসবেন। সারা রাত্রি কোথা দিয়ে কেটে যাবে স্বপ্নের মতো, নেশার ঘোরের মতো। আকাশ, নক্ষত্র, দিক বিদিকের জ্ঞান লুপ্ত হয়ে যাবে। কয়েক প্রহরের জন্যে সময় স্থির হয়ে নিশ্চুপ স্থাণুর মতো অচল হয়ে থেমে থাকবে বরাকর নদী তীরের বনপ্রাঙ্গণে। একদিন ঘটল বিপদ। কি বিপদ? একটি সাঁওতালি মেয়ে রোজ নদীর ঘাটে জল নিতে আসে। সুঠাম তার দেহের গঠন, নিকটে বস্তিতে তার বাড়ি। অনেক দিন থেকে তাকে দেখছি, সেও আমায় দেখছে। সেদিন সে জল নিয়ে ফিরে যাচ্ছে। আমায় তাদের বাঁকা বাংলায় বললে, ছেলে হয়ে হয়ে মরে মরে যায়, তার মাদুলি আছে তোমার কাছে সাধু বাবা। এমনভাবে করুণ সুরে বললে আমার মনে দয়া হলো। মাদুলি দিতে জানি একথা বলিনি, তবে তার সঙ্গে কিছুক্ষণ গল্প করেছিলাম। তারপর সে চলে গেল। মধুসুন্দরী দেবীকে সেদিন দেখলুম অন্য মূর্তিতে। কি ভ্রুকুটি, কুটিল দৃষ্টি, কি ভীষণ মুখের ভাব। সে মুখের ভাব তুমি কল্পনাও করতে পারবে না। চণ্ডিকা দেবীর রোষ কটাক্ষে যেমন লোলজীয়, করালিনী, প্রচণ্ডা কালভৈরবী মূর্তির সৃষ্টি হয়েছিল, এও যেন ঠিক তাই। সেদিন বুঝলুম আমি যার সঙ্গে মেলামেশা করি সে মানুষ নয়, মানুষের পর্যায়ে সে পড়ে না। মানবী রাগ যতই করুক সে করালিনী হয় না, পিশাচী হয় না, মানবী থেকে যায়। ভীষণ পুঁতি গন্ধে সেদিন শালবন ভরে গেল। প্রতিদিনের মতো কস্তুরীর সুবাস কোথায় গেল মিলিয়ে। তারপর এলেন মধুসুন্দরী দেবী। দেখেই মনে হলো এরা দেবীও বটে, বিদেহী পিশাচিও বটে। এদের ধর্মকর্ম নেই, সব পারে এরা। যে হাতে নায়িকার মতো ফুলের মালা গাঁথে, সেই হাতেই বিনা দ্বিধায়, বিনা অনুশোচনায় নিমেষে ধ্বংস করতে এরা অভ্যস্ত। আমার ভীষণ ভয় করছে। ভয় কিসের? ভয় কই? তুমি রাগ করেছো কেন? সব চিনতে পারবে? অন্ধকার রাত্রে সাঁওতালদের কোনো বইয়ের সব তোমার সামনে দিয়ে যদি জলে ভেসে যায়, চিনতে পারবে? তুমি যদি বা চিনতে পারো, দুটি সবে জড়াজড়ি করে ভেসে থাকলে অন্য লোকে সকালে নিশ্চয়ই চিনবে। দেবী, তোমায় ভালোবাসি। ও মূর্তি আমায় দেখিও না, আমায় মারো, ক্ষতি নেই, কিন্তু অন্য কোনো নিরপরাধিনী স্ত্রীলোকের প্রাণ কেন নেবে?
দয়া করো। সেই সাঁওতালের মেয়ের মূর্তিতে আমায় দেখতে চাও? সেই মূর্তিতে এখনই দেখা দেব। বলতে বলতে দেখি সেই সাঁওতালদের মেয়েটি কবির সামনে দাঁড়িয়ে, বরং আরো নিটল গড়ন শরীরের, মুখের ভাব আরো কমনীয়। ও আমি চাই না, তোমার মূর্তি দেখাও দেবী। সেই রাত্রি থেকে বুঝল কাল সাপ নিয়ে খেলা করছে সে। গুরুদেব বারণ করেছিলেন এই জন্যেই। হয়তো একদিন মরব এর হাতেই। সাপুরে সাপ খেলায় মন্ত্রে, আবার বেকায়দায় পড়লে সাপের ছোবলেই মরে। এ ভাব বেশি দিন কিন্তু ছিল না। কিছুদিন পরে পিশাচি মূর্তি ভুলে গেলুম দেবীর অনুপম প্রেমে ও মধুর ব্যবহারে। তাতেও বুঝলুম এ সাধারণ মানবী নয়, অমানসিক ধরনের এদের মন। মানুষের বিবর্তনের জীব এরা নয়, হয় তার উপরে নয় তার নিচে। একদিন দেবী আমায় বললেন, আর কিছুদিন যাক, তোমায় বহুদূর নিয়ে যাব। কোথায়? সে বলবো না এখন। কত দূরে? কোন দিকে? সে অনেক দূর, এমন দিকে যা তুমি ধারণা করতে পারবে না। তবে তোমার ভাগ্যে আছে কি তা। কবি সব ভুলে গেল আবার। পিশাচিনী মধুসুন্দরী তখন কোথায় মিলিয়ে গেছে। কবির সামনে হাস্যলাস্যময়ী যৌবন চঞ্চলা, মুগ্ধ স্বভাবা, অপরূপ রূপসী এক তরুণী নারী, দেবী বটে। কবি আবার কিসের নেশায় অভিভূত হয়ে পড়ল, মাথার ঠিক রইল না। একদিন বলল, বিপদ আসছে তোমার, তৈরি হও। কি বিপদ? তা বলবো না। প্রাণ সংশয়ের বিপদ? তাও বলবো না। তুমি অভয় দিলে বিপদ কিসের? আমি ঠেকাতে পারবো না, কেউ ঠেকাতে পারবে না। যা আসছে তা আসবেই। কথা খেটে গেল শিগগির। খুব বেশি দেরি হয়নি। 3 মাস পরে কবির বাড়ি থেকে লোকজন সন্ধানে সন্ধানে সেখানে গিয়ে হাজির। গ্রামের লোক তাদের বলেছে কে একজন পাগল, বোধহয় বাঙালিই হবে, অল্প বয়স, বরাকর নদীর ধারে শালবনে সন্ধ্যাবেলা বসে থাকে আর আপন মনে বিড়বিড় করে বকে। কবির এ অবস্থায় গায়ের অনেকেই নাকি দেখেছে। তাই শুনে বাড়ির লোকে গিয়ে খুঁজে বার করলে। ছেঁড়া ময়লা কাপড় পরনে, গায়ে খড়ি উঠছে। এই অবস্থায় কবিকে ধরে। বাড়ি ধরে আনবার জন্যে টানাটানি, কিছুতেই আসবে না, ওরাও ছাড়বে না। কবির তখন সত্যিই জ্ঞান নেই, সত্যি ক্ষিপ্ত, উন্মাদ। ওরা হয়তো কবিকে আনতে পারত না, কিন্তু যে দেবীকে পেয়েছিল প্রণয়িনী রূপে, তিনি নিরুৎসাহ করলেন। কি রকম? ওরা ধরে নিয়ে গিয়ে নিকটবর্তী গ্রামের একটি গোয়াল ঘরে আমাকে বেঁধে রেখেছিল। গভীর রাত্রে বাঁধন ছিঁড়ে ওদের হাত থেকে লুকিয়ে পালিয়ে মধুসুন্দরী দেবীর সঙ্গে দেখা করেছিলাম। দেবীকে বললাম, আমি এই নদী তীরের তীর্থস্থান ছেড়ে কোথাও যাব না। যেতে হবেই, এই তোমার অদৃষ্ট লিপি। অদৃষ্টের বিরুদ্ধে তিনি এত বড় শক্তিশালিনী যোগিনী হয়েও যেতে পারেন না। তিনি জানেন এই রাতের পরে জীবনে তার সঙ্গে আর কখনো দেখা হবে না। আগে থেকে তৈরি করে রাখতে চেয়েছিলেন, এই জন্যেই। দেবী ত্রিকালজ্ঞা। তাকে জিজ্ঞেস করিনি কি করে তিনি এ কথা জানলেন। হলো তাই। বাড়ি আসার পরে সবাই বললে কে কি খাইয়ে পাগল করে দিয়েছে। দিনকত উন্মাদের চিকিৎসা চলল। বছরখানেক পরে আমার বিয়ে দেওয়া হলো। সেই থেকেই আমি সংসারী। আর কখনো মন্ত্র জপ করে তাকে আহ্বান করেননি কেন? বাপরে, এ কি ছেলে খেলা? মারা যাব শেষে। অন্য নারী জীবনে এলে তিনি দেখা দেবেন, সে চেষ্টা কখনো করিনি। সে কত কাল হয়ে গেল, সে কি আজকের কথা? আচ্ছা, এখন আর তাকে দেখতে ইচ্ছে হয় না? ইচ্ছে হয় না কে বলেছে? বললাম তো, ওই 3 মাসই বেঁচে ছিলাম। দেবী এসেছিলেন মানুষ হয়ে। এদিকে সরৈশ্বর্যশালিনী
শক্তিরূপিণী যোগিনী তেজে কাছে ঘেঁষা যায় না, অথচ কি মানবী হয়ে যেতেন যখন ধরা দিতেন আমায়, প্রিয়ার মতো কাছে আসতেন। অমনি মিষ্টি, অমনি ঠোঁট ফুলিয়ে মাঝে মাঝে অভিমান, বরাকর নদীর ধারের শালবন রাত্রির পর রাত্রি তার মধুর হাসিতে জ্যোৎস্নার মতো উজ্জ্বল হয়ে উঠত। এমনি কত রাত ধরে এক এক সময় ভ্রম হতো তিনি সত্যি মানুষই হবেন। বিদায় নিয়ে যাবার রাত্রিতে বললেন, নদী তীরের এই 3 মাসের জীবন আমিও কি ভুলবো ভেবেছ? আমাদের পক্ষেও এই সুলভ নয়। ভেবো না, আমরা খুব সুখী। আমাদের মতো সঙ্গীহারা বন্ধুহারা জীব কোথায় আছে? প্রেমের কাঙাল আমরাও। কতদিন পর একজন মানুষ আমাদের সত্যিকার চায়, তার জন্যে আমাদের মন সর্বদা তৃষিত হয়ে থাকে। কিন্তু তাই বলে নিজেকে সহজলভ্য করতে পারিনি। আগ্রহ করে যে না চায় তার কাছে যায়নি, সে আমার প্রেমের মূল্য দেবে না, নিজেও আনন্দ পাবে না। যা কিনা পাওয়া যায় বহু চাওয়ার পরে। কিন্তু আমাদের অদৃষ্ট লিপি কোথাও চিরদিন থাকতে পারিনি। কি না কি ঘটে যায়, ছেড়ে চলে যেতে হয় অনিচ্ছা সত্ত্বেও। কজন আমাদের ডাকে, কজন বিশ্বাস করে। সুখী ভেবো না আমাকেও। এত যদি সুখের ব্যাপার, তবে আপনি ভয়ঙ্কর বলছিলেন কেন আগে? ব্যাপার ভয়ঙ্কর এই জন্য যে আমার সারা জীবনটা মাটি হয়ে গেল ওই 3 মাসের সুখ ভোগে। কোনো দিকে মন দিতে পারিনি। মধ্যে তো কতদিন কত উন্মাদ হয়ে গিয়েছিলাম বিয়ের পরেও। তারপর সেরে সামলে উঠে এই জ্যোতিষের ব্যবসা আরম্ভ করি। যা হয় এরকম, সেও দেবীরই দয়া। তিনি বলেছিলেন, শোন, তোর জীবনে কখনো অন্য কষ্টে পড়তে হবে না, এটা মনে রাখিস। পড়তে কখনো হয়নি, কিন্তু ওতেই কি আর আনন্দ দেয় জীবনে? গল্প শেষ করিয়া যাইবার জন্য উঠিল। বাহির হইয়া ধর্মতলার মোড়ে আসিল কবি। এই অদ্ভুত অবাস্তব জগৎ হইতে 20 শতাব্দীর বাস্তব সভ্যতার জগতে আসিয়া যেন হাঁপ ছাড়িয়া বাঁচিল। যতক্ষণ তারানাথের সাথে গল্প বলিয়াছিল, ততক্ষণ চোখ মুখের ভাবে ও গলার স্বরে সত্যতা সম্বন্ধে অবিশ্বাস জাগে নাই। কিন্তু ট্রামে উঠিয়াই মনে হইল, আচ্ছা, কবি কি তারানাথ তান্ত্রিক, নাকি তান্ত্রিক নিজেই কবি? কি মনে হইল তাহা নাই বলিলাম।